আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। যেমনটা বলছিলাম যে আজ আপনার সাথে অনেক বিষয় নিয়ে কথা হবে। সেই সব বিষয়ের একটি বিষয় হচ্ছে আসলে ২৯ জুলাই যেহেতু আজ বিশ্ব বাঘ দিবস, এই বাঘ দিবসকে কেন্দ্র করে আসলে অনেক ধরনের কার্যক্রম চলছে আপনাদের বেশ কয়েক বছর ধরে। বাঘ দিবসের গুরুত্বটা আসলে কি, বা এই দিবসটা কেন পালন করা হয়, এবং বর্তমান এই বছরে এর প্রতিপাদ্য কি জানতে চাই শুরুতেই। আজ থেকে ১০০ বা ১১০ বছর আগে বাঘের সংখ্যা ১৩টা দেশে ১ লক্ষ ছিল, এবং ২০১০-এর দিকে যদি আমরা তাকাই তাহলে এই বাঘ কমে ৩,০০০-এর একটু বেশি দাঁড়ালো। তখন একটা আশঙ্কার জায়গা তৈরি হলো, এবং রাশিয়ার প্রেসিডেন্ট উনি তখন ১৩টা দেশে যে বাঘ আছে তাদের এই রাষ্ট্রপ্রধানদেরকে ডাকলেন এবং একটি সভার আয়োজন করলেন। এবং তাদের মনে হলো যে একটি দিন যদি আমরা ২৯শে জুলাইকে বেছে নেই এবং এই দিন যদি মানুষকে জানাই, মানুষকে সচেতন করি যে কেন বাঘ সংরক্ষণ করতে হবে এবং বাঘ সংরক্ষণ করা আমাদের প্রয়োজন। এখনও পৃথিবীতে যত জায়গায় বাঘ ছিল তার মাত্র ৫ থেকে ৭% জায়গায় বাঘ রয়েছে। তার মানে বাঘের আশঙ্কা এখনও কমে যায়নি। এবং সেদিন এই ২০১০ সালে এই পৃথিবীর এই ১৩টা দেশের যারা প্রতিনিধিত্ব করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে গেছিলেন, এবং তারা সকলে প্লেজ করেছিলেন, তারা সকলে নীতিগতভাবে চেয়েছিলেন যে ২০২২ সালের ভেতরে তাদের প্রত্যেকের দেশের বাঘের সংখ্যা তারা দ্বিগুণ করবেন। এবং বেশ কয়েকটি দেশ পেরেছে, আমাদের প্রতিবেশীরা পেরেছেন, ভারত পেরেছে, ভুটান পেরেছে, নেপাল পেরেছে। আমরাও কিন্তু খুব পিছিয়ে নেই। আমরা যদিও দ্বিগুণ করতে পারিনি, কিন্তু তারপরেও আমরা যদি দেখি যে ২০১৫ সালে যে বিজ্ঞানসম্মত সমীক্ষা রয়েছে সেখানে ১০৬টি ছিল। ২০১৮ সালে আবারও আমাদের বাঘ গণনা হয়েছে, সেখানে ১১৪টি হয়েছে। সংখ্যার তুলনায় হয়তো বাড়েনি, কিন্তু সুন্দরবনের উপরে এবং বাঘের উপরে যে চাপ রয়েছে সেটি মানুষের সৃষ্ট হোক অথবা প্রাকৃতিক হোক, অনেক অনেক বেশি, পৃথিবীর সব দেশের চাইতে আমি বলবো বেশি। অতএব এই বাঘের সংখ্যা যে অন্তত ওই জায়গায় রাখা গেছে, এটিও কিন্তু একটা বড় অর্জন। আমার বিশ্বাস যে মানে বাঘের সংখ্যা বেড়েছে এবং বাড়বে, কারণ আমরা আমাদের বন বিভাগ, জনগণ সম্মিলিতভাবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পেরেছি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পেরেছি, এবং আমার বিশ্বাস বাঘের সংখ্যা একটি ভালো জায়গায় পৌঁছবে। আমরা কবে দ্বিগুণ করতে পারবো জানি না, তবে আমরা সে লক্ষ্যে পৌঁছতে পারবো, এটি আমার বিশ্বাস। আপনারা জানেন যে সারা দেশে বাঘ ছিল, এই ঢাকা শহরের আশেপাশে বাঘ ছিল। ১০০ বছরের কিছু বেশি সময় আগে ভাওয়ালের রাজা, এই ভাওয়াল এখান থেকে ৬০ কিলোমিটার হবে আমরা যেখানে বসে আছি, সেখানে তিনি বাঘ মেরেছিলেন এই ১০০ বছরের কিছু বেশি সময় আগে। তার অর্থ বাঘ সারা দেশে ছিল। আমাদের এই উত্তর আমাদের সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, কিন্তু সারা দেশে আর এখন বাঘ নেই। বাঘের শেষ আশ্রয়স্থল হচ্ছে সুন্দরবন। এবং আমাদের যে বাঘের সাথে কিন্তু আরেকটি হরিণ যুক্ত হয়েছে, চিত্রা হরিণ। এই চিত্রা হরিণও কিন্তু প্রাকৃতিকভাবে দেশের আর কোথাও নেই। নিঝুম দ্বীপে কিছু ছাড়া হয়েছে, তারা আছে, কিন্তু প্রাকৃতিকভাবে বাঘ এবং চিত্রা হরিণের শেষ আশ্রয়স্থল কিন্তু বাংলাদেশে সুন্দরবন। এবং বাঘ এক সময়ে সরকারিভাবে, আপনারা যদি ব্রিটিশদের সময় দেখেন দেখবেন যে ১৮৮১ সাল থেকে বাঘ মারা শুরু হয়েছে। ১৮৮৩ সালে ব্রিটিশ সরকার কলকাতা গ্যাজেট নামে একটি গ্যাজেট প্রকাশ করে তারা বলেছেন যে একটি বাঘ মারলে প্রতিটি বাঘের জন্য, প্রাপ্তবয়স্ক বাঘের জন্য ৫০ টাকা দেওয়া হবে, এবং বাচ্চা বাঘ মারলে ১০ টাকা দেওয়া হবে, এবং সেই জন্য চামড়া এবং খুলি জমা দিতে হবে। এটি বেড়ে ১৯০৬ সালে তারা আবার এটিকে দ্বিগুণ করে দিলেন। ১৯১২ সালে এটি আরও দ্বিগুণ করলেন, এবং ১৯৮১ থেকে ১৮৮১ থেকে ১৯১২ যদি পরিসংখ্যান দেখি তাহলে এই সুন্দরবন থেকেই ২৪০০ পূর্ণবয়স্ক বাঘ মারা গেছে, মানে আমরা মেরেছি। মানে একেবারেই আশঙ্কা ঠিক না। ওখানে তো গাছ কাটতে হবে, ওখানে জনবসতি গড়ে তুলতে হবে, ওখান থেকে আমাদের যে সম্পদ আহরণ করতে হবে। এবং দেখা যায় যে যে সকল এলাকা থেকে তাদের
সম্পদ বেশি আহরণ করা যাচ্ছে, সে সকল এলাকার যে রেঞ্জার রয়েছেন, ফরেস্টার রয়েছেন, তাদেরকে পুরস্কৃত করা হতো। তাহলে একসময় কিন্তু এই বাঘ যারা মারতেন তারা হিরো হতেন। এবং বাঘ কমতে কমতে যখন সুন্দরবনে চলে গেল, আমরা দেখলাম যে সুন্দরবনের বাঘও একসময় হারিয়ে যাবে। কারণ সুন্দরবনে আপনি আজ থেকে 12-14 বছর আগেও যদি দেখেন, সুন্দরবনের ভেতরে 40-50 জন বাঘ মানুষ মারা যেতেন। সুন্দরবনের বাইরে এসে, গ্রামে এসে 3 থেকে 4টি বা 5টি বাঘ প্রতি বছর মারা যেত। এবং এরকম একটি জায়গায় এসে আমরা গত ওয়াইল্ড টিম থেকে, ওয়াইল্ড টিম বন বিভাগের সহযোগিতায় আমরা 2007-8 সালের দিকে আমরা দেখলাম যে মানুষকে যদি সম্পৃক্ত করা না যায়, কারণ মানুষ বাঘ সংখ্যা যদি কমানো না যায় তাহলে কিন্তু বাঘ বাঁচানো যাবে না। একটু যদি জানতে চাই যে এই বছরে যে আমাদের আয়োজনটা হচ্ছে বা আপনাদের যে আয়োজনটা হচ্ছে, এটাতে মূল প্রতিপাদ্য কি রয়েছে? প্রতিপাদ্য যেটাই থাকুক, এক এক বছর তো এক একটা প্রতিপাদ্য থাকতেই পারে, কিন্তু প্রতিপাদ্য একটি, সেটি হচ্ছে বাঘের সংখ্যা বাড়াতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং বাঘের যে আবাসভূমি রয়েছে সেখানে তাদের যে অধিকার সেটি সংরক্ষণ করতে যেতে হবে, যেটি প্রতিপাদ্য হয়ে থাকুক। আমরা 2010 সালে আমাদের যে প্লেজ, সেটি হচ্ছে বাঘের সংখ্যা বাড়াতে হবে, বাঘের সংখ্যা দ্বিগুণ করতে হবে। বাঘ সংরক্ষণ করলে সুন্দরবন সংরক্ষিত হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা ওয়াইল্ড টিম থেকে আমরা 2012 সালে একটি লোকাল ক্যাম্পেইন করেছিলাম। আমরা বলেছিলাম, কিছুই বলিনি, আমরা 3টি শব্দ বলেছিলাম। আমরা বলেছি সুন্দরবন মায়ের মতন। এবং সুন্দরবনের চারপাশের মানুষ এটি গ্রহণ করেছে। আমরা আচরণে পরিবর্তন আনতে চেয়েছি। আমরা একটি সোশ্যাল ক্যাপিটাল, মানে আমরা সামাজিক মূলধন তৈরি করতে চেয়েছি। আমরা চেয়েছি যদি মানুষ চায় এবং মানুষ যদি সম্পৃক্ত হয় এবং মানুষ যদি বুঝতে পারে যে সুন্দরবন তাদের কি উপকারে রয়েছে, কারণ সুন্দরবনের গুরুত্ব আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হইনি এর আগে। এখন মানুষ বুঝতে পেরেছে যে সুন্দরবনের চারপাশে 76টা গ্রামের মানে প্রায় 35 লক্ষ মানুষ মানে প্রায়শই তাদেরকে এই সুন্দরবনের সম্পদের উপরে নির্ভর করতে হয়। অতএব এই সুন্দর, এবং প্রতি বছরে, কিছুদিন আগেও যে ঘূর্ণিঝড় হয়ে গেল, প্রতি বছরের যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এটি থেকে কিন্তু সুন্দরবনই তাদেরকে টিকিয়ে রাখে। এবং তারা জানেন যে সুন্দরবনের অভিভাবককে, প্রাকৃতিক অভিভাবক হচ্ছে বাঘ। এবং তারা যদি এই বাঘ সংরক্ষণের অভিভাবক না হন তাহলে সুন্দরবন টিকে থাকবে না। আজকে এটির গুরুত্ব তারা বুঝতে পেরেছেন। সুন্দরবনের চারপাশের প্রতিটি মানুষ এখন বিশ্বাস করেন যে বাঘ সংরক্ষিত না হলে সুন্দরবন টেকানো যাবে না, আর সুন্দরবন টিকতে না পারলে পরিবেশের ভারসাম্যটাও বাংলাদেশ টিকে থাকবে না। চারপাশে যে 76টি গ্রাম ছিল তাদেরকে নিশ্চয়ই বিভিন্ন ধরনের আপনারা ট্রেনিং দিয়েছেন, বিভিন্ন ধরনের মোটিভেশনাল মূলক কথা বলেছেন, যার জন্য বাঘ তাদের গ্রামে যদি ঢুকেও যায় তাহলে মারা যাবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত করেছেন। এর পাশাপাশি বাঘ যেন সুন্দরবন ছেড়ে গ্রামে না ঢুকে যায়, নিশ্চিত তার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপগুলো কি ছিল? আমরা আজ থেকে 15-16 বছর আগে যেটি করেছি, যে এরকম প্রায়শই ঘটতো। কারণ একেবারে আপনি যদি সুন্দরবনে যান দেখবেন যে ছোট্ট একটা খাল, হয়তো 15 ফিট 20 ফিট একটি খাল, তার এপারে সুন্দরবন, ওপারে মানুষ বসবাস করেন। অতএব মানুষ এবং বাঘ একসাথেই বসবাস করছে এবং বাঘ প্রায়শই গ্রামের ভেতরে চলে আসে। এবং প্রতিটি বাঘ, আপনি 200 বছরের ইতিহাস যদি নেন, একটি বাঘ গ্রামে এসছে এবং আহত অবস্থায় ফিরে গেছে এরকমও না, প্রত্যেকটি বাঘ মারা পড়েছে। এবং আমাদের তখন মনে হয়েছে যে কি করণীয়। আমরা কিছু তরুণ বেছে নিয়েছি যাদেরকে বুঝিয়েছি যে মানে আমরা যদি বাঘ সংরক্ষণ এইভাবে না করতে পারি, আমরা যদি এইভাবে পিটিয়ে মারি তাহলে একসময় বাঘও থাকবে না, বাঘ না থাকলে সুন্দরবনও থাকবে না। আমরা গ্রুপ তৈরি করেছি। আমরা এখন সুন্দরবনের চারপাশে 76টা গ্রামে আমাদের 49টি দল রয়েছে এবং 340 জন ভিলেজ টাইগার রেসপন্স টিম সদস্য রয়েছেন। এবং আপনি বিশ্বাস করুন, আজকে যদি একটি বাঘ গ্রামে চলে আসে, এই 340, আমাদের একটি হটলাইন ফোন রয়েছে। শুধু সেটিই না, মানুষ আজকাল সকল সদস্যের ফোন নাম্বারই জানেন আশেপাশে, এবং লোকালি মানে এলাকায় তাদেরকে টাইগার টিম হিসেবে জানেন তারা। এবং আপনি একজন সদস্যকেও ঘরে রাখতে পারবেন না, যদি রাত 2টায় হয়, 3টায় হয়, ভোরে হয়, দুপুরে হয়, একজন সদস্যকেও কিন্তু আপনি ঘরে আটকে রাখতে পারবেন না, তারা কিন্তু ওই জায়গায় পৌঁছে যাবেন। এবং তারা প্রথমে যে কাজটি করেন,
তারা দেখেন কোন দিক দিয়ে গ্রামে বাঘটি ঢুকেছে, আচ্ছা। সেই পায়ের ছাপগুলো তারা লক্ষ্য করেন এবং তারা চারপাশ, যেটা বাঘের সবচেয়ে বড় সমস্যা গ্রামের ভেতরে ঢুকলে সেটা হচ্ছে মানুষ। মানুষের প্রথম কাজ হচ্ছে বাঘ ধরে মারা। তো মানুষ ঠেকানোটা অনেক বড় একটি কাজ। তো তারা যেটি করেন ক্রাউড ম্যানেজমেন্ট, মানে এই যে মানুষকে ঠেকানোর সে কাজটি কেউ কেউ করেন। আর অন্যরা যেটা করেন তারা শুধুমাত্র একটি লাঠি ব্যবহার করেন এবং এই আচ্ছা। লাঠি দিয়ে তারা চারপাশ থেকে শব্দ করে তারা তাড়া করে এই বাঘের জন্য একটা সেফ প্যাসেজ তৈরি করে দেন, মানে বাঘটি যাতে আবার বনে চলে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন তারা। আচ্ছা। এবং এরা বহুবার করেছেন তারা। বাঘে আমরা দেখা যাচ্ছে যে গ্রাম থেকে তো আমরা বাঘ মারার যে বিষয়টা সেটাকে আমরা প্রতিহত করতে পেরেছি, কিন্তু তাতে তো আমাদের বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কোনো চান্স হচ্ছে না। সংখ্যা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? সংখ্যা আমাদের তো কিছু জায়গা তো আমরা চেষ্টা করছি। আমাদের বন বিভাগ যেটি করছেন, এই যে আমাদের হরিণের সংখ্যা কিন্তু বাড়ছে। আমাদের প্রতি বছর কিন্তু এই যে ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদিতে কিন্তু কিছু কিছু জায়গা ইয়ে হয়ে যায়, মানে ডুবে যায়। সে জায়গায় কিন্তু বন বিভাগ চেষ্টা করছেন সেই জায়গাগুলোর ব্যাপারে কি করা যেতে পারে। কিন্তু মানুষ যে চারপাশে রয়েছে, আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারি না যে বন থেকে একটি হরিণও মারা পড়ছে না। আচ্ছা। মানুষ চোরাগোপ্তা শিকার করছে না, এই কথা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। এই জিনিসটি ঘটে যাচ্ছে। অতএব মানুষ যদি এই জায়গাটা বন্ধ করে, কারণ হরিণ হচ্ছে বাঘের, বাংলাদেশে হরিণ হচ্ছে বাঘের মেইন ফুড, মানে সবচেয়ে, মানে তাদের খাবারটাই হচ্ছে হরিণ। শূকরও খায় তারা। কিন্তু হরিণ যদি কমে যায়, আমরা যারা বাঘ নিয়ে কাজ করি বা কথা বলি, তারা বলি যে বাঘ সংরক্ষণের চাইতে বড় কাজ হচ্ছে তার খাবার সংরক্ষণ করা। খাবার না থাকলে বাঘ থাকবে কোথায়, কিভাবে খাবে, কোথায় কি করে চলবে। আমরা একটি গবেষণা করেছিলাম ওয়াইল্ড টিম থেকে। আমরা দেখেছি যে প্রতি বছর 11,000-এর বেশি হরিণ চোরাগুপ্তার শিকার হয়। আচ্ছা। এখন এটি আমরা একটি ছোট্ট কাজ করেছিলাম, কিন্তু আজকে জনগণ যদি সম্পৃক্ত না হয়, জনগণ যদি না বোঝেন যে বাঘের আহার যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে বাঘ কিন্তু ওইভাবে বাড়তে পারবে না। আশা করতে পারি এবং আমাদের জনগণকে সচেতন করতে পারি যে বাঘ যদি আমাদের বন্য থেকে গ্রামে এসে যায় সেটা মারা উচিত না, কারণ বাঘ যদি থাকে আমাদের আসলে সুন্দরবনটা রক্ষা হবে, আর সুন্দরবন রক্ষা হলে আমাদের দেশকে আমরা সুন্দরভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আজকের এই সকালবেলায় আপনি এসেছেন, সুন্দর একটা আলোচনা হলো আজকের এই দিন নিয়ে। আশা করছি আজকের এই দিনকে কেন্দ্র করে অন্যান্য দিনেও আমরা এই বিষয়ে সচেতন থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা দর্শকেরা রয়েছে তাদের যদি আপনার কিছু বলার থাকে। নিশ্চয়ই, প্রতিদিন একদিন বাঘের কথা চিন্তা করলে হবে না, প্রতিদিন আপনার কথা যেরকম চিন্তা করতে হবে। আজকের পৃথিবীতে আমরা যত প্রাণী রয়েছে, যত উদ্ভিদ রয়েছে, যত প্রাণ রয়েছে, তাদের প্রত্যেকেই বাঁচার অধিকার রয়েছে এবং ওই অধিকার যদি সংরক্ষণ করতে পারি তাহলে আপনিও কিন্তু টিকে থাকবেন। প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদকে যে অধিকার নিয়ে স্রষ্টা সৃষ্টি করেছেন, আপনাকেও সেই অধিকার দিয়েই কিন্তু সৃষ্টি করেছেন। অতএব আপনি আপনার কথা চিন্তা করতে হবে, আপনার জন্য না, আপনার টিকে থাকার জন্য, কিন্তু আপনার আগামী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আজকে বাঘ সংরক্ষণ করতে হবে। আজকে প্রকৃতিতে যত প্রাণী উদ্ভিদ রয়েছে তাদের প্রত্যেকটিকে সংরক্ষণ করতে হবে। এবং মনে রাখবেন, এই সারা পৃথিবীতে আজকে আমরা মনে করি প্রাণের সংখ্যা 1 থেকে 3 কোটি। আমরা মাত্র নাম দিতে পেরেছি 75 লক্ষ বা এরকম কিছুকে। এবং এই 3 কোটি প্রজাতির ভিতরে আপনি মানুষ কিন্তু একটি প্রজাতি। তাহলে একটি প্রজাতি যদি সংরক্ষণ করার সবসময় আপনারা চিন্তা করেন আর বাকিদের কথা না চিন্তা করেন, তাহলে আপনিও কিন্তু এই হুমকির সম্মুখীন থাকবেন প্রতিদিন, প্রতিক্ষণ, এবং আগামী প্রজন্মের জন্য কিছুই রেখে যেতে পারবেন না। আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য এবং সুন্দর কথাগুলো শেয়ার করার জন্য। শুভ সকাল। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নিউ টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন রাজনীতিক সিজার চাভেজের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজের সংস্কৃতি রক্ষা করা মানে অপরের সংস্কৃতিকে অবহেলা করা নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।